আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের 16 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ঘুম আসছিল না বলে ড্রয়িং রুমে বসেছিল অন্ধকারে তেজ। একটা সিগারেট টেনে শেষ হতেই উঠে যাবে, তখন সিঁড়ির দিকে তাকিয়ে সিগারেটের শেষ টানের ধোঁয়াগুলো নিমিষেই হাওয়া হয়ে বেরিয়ে গেল। আলাদা করে বের করতে হলো না মুখ খুলে। হাতে বাতি জ্বালিয়ে নামছে 90 দশকের এক রাজ্যের বন্দিরূপসী কন্যা, যার আগমনে তেজ নামক রাজপুত্রের বুকে কালবৈশাখীর ঝড় বয়, যাকে দেখার আকুলতায় মনের মাঝে মহামারীর সৃষ্টি হয়। রাইসাকে নামতে দেখে আর উপরে উঠল না। রাইসা কি করে সেটা দেখার জন্যই চুপ করেছিল। এরপর এত কিছু হলো। চোয়াল শক্ত করে বলে উঠল, বালের অন্ধকার পিছুই ছাড়ছে না, সামনে আসলেই বালের কাহিনী শুরু হয়। যখন এই দেখো 2 ইঞ্চির মুখে 120 হাত ঘুমটা লাগিয়ে আছে, নয়তো চারিদিকে অন্ধকার নেমে আসে, আর নয়তো ঠাস করে অজ্ঞান হয়। এই মেয়ের সমস্যা কি? আমি কি আকুল হয়ে বসে থাকি তাকে দেখার জন্য? কি মনে করেছে আমাকে? আর সামনে আসবো না, যা। কথাটা তো বলেই দিল তেজ, কিন্তু বাহুতে রাইসাকে অনুভব করতেই মুহূর্তে বলা সকল কথা হারিয়ে ফেললো। যা ভাবার পরে ভাববে, এখন আপাতত এই ঘুমটাবতীকে রুমে দিয়ে আসতে হবে। আরেক হাত রাইসার হাঁটু নিচে দিয়ে পাজাগুলো করে তুলে নিল। রাইসার অবাধ্য দুলানো মাথা এসে বাড়ি খেলো তেজের পাথরের মতো শক্ত বুকে। এতে তেজের বুকে অনামা বাঁচতে সময় লাগলো না। কেমন রাইসার স্পর্শ পেয়ে হৃদয় জুড়ানো অনুভূতি হলো। স্বামী স্ত্রী একে অপরের জন্য এমন টান অনুভব করবে, এটাই স্বাভাবিক। তেজ সমস্ত ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেললো, চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস টানলো। এরপর হাঁটা দিল রাইসার রুমের দিকে। সিঁড়ি ভেঙে ওপরের দিকে এগিয়ে যাচ্ছে। তবে তেজ আশ্চর্য হলো, রাইসা অতিরিক্ত শুকনো। সেদিন আলমারি থেকে বের করেও এমন অবাক হয়েছিল। এত বাচ্চা মেয়েটার সাথে তার বিয়ে হয়েছে, ভাবা যায়। শুধু বিয়ে পর্যন্তই আটকে নেই, এখন তেজের বুকে ঝড় তুফান সুনামি পর্যন্ত বয়ে নিয়ে যায় এই 2 ইঞ্চির মেয়ে। বিছানায় শুয়ে কম্বল গায়ে টেনে দিল। এক নজর ড্রিম লাইটের আলোতে দেখে তৎক্ষণাৎ রুম ত্যাগ করলো তেজ। আকাশের দিকে নীরবভাবে তাকিয়ে আছে। এদিকে 2 মিনিটে সিগারেট শেষ করেছে। কি অদ্ভুতভাবে সম্পর্কের চাকা ঘুরছে, যেখানে তার ভীতু বউ এখনো তার স্বামীকে চিনেই না। আর এদিকে সকাল সকাল খাবার খেতে বসেছে তেজ, সাথে মাহাতাব নোয়ান। মার্জিয়া রাইসার হাত ধরে সিঁড়ি দিয়ে নামছে, কারণ কাল রাতে তেজের তেজ দেখে মেহেরিমা নয়ন বলে দিয়েছে সকাল থেকে একসাথে খাবে। এজন্যই রাইসাকে নিয়ে আসছে মার্জিয়া। রাইসাকে ডাকতে গেলে রাইসা অনেক করে বলল সে আসবে না, তার জন্য এত ঝামেলা। নতুন করে আর কোনো ঝামেলা সে চাই না। মার্জিয়া বলেছে তার ভাই যেতে বলেছে। রাইসা কথাটায় একটু অসম্ভবতা দেখতেই রাইসার কোনো কথা না শুনে মার্জিয়া রাইসার হাত ধরে টেনে নিয়ে এসেছে। এটা তার মায়ের আদেশ। তেজ কিছু অনুভব করে এক চিলতে রুটি মুখে তুলে আর চোখে সবার নজর এড়িয়ে তাকালো সামনের দিকে। সাথে সাথে চোয়াল শক্ত হলো। হবে নাই বা কেন? সেই ঘুমটাবতী ঘুমটা ছাড়া কি আর চলতে পারে? তেজ দাঁতে দাঁত পিষে মুখে বেচারা রুটির উপর সমস্ত রাগ উগরে দিল। মাহাতাব নয়ন রাইসাকে দেখে বলল, তোমরা এসে গেছো, বসো, আজকে থেকে একসাথে খাবার খাবো। মার্জিয়া একটা চেয়ার টেনে রাইসাকে বসিয়ে দিল। তার পাশের চেয়ারে নিজেও বসে পড়লো। সবার প্লেটে মেহেরিমা নয়ন নাস্তা দিয়ে রাইসার মাথার লম্বা ওড়না টেনে কপালের চুল বরাবর রাখলো, যাতে খেতে অসুবিধা না হয়। রাইসা চট করে তার শাশুড়ির দিকে তাকালো। তিনি ইশারায় আশ্বস্ত করে বলল, খাওয়া শুরু করো। তেজ মায়ের কথার ভিত্তিতে সম্মুখে চোখ বুলালো। রাইসাকে একেবারে তেজের সোজাসুজি একটা চেয়ারে বসিয়েছে। তেজ এক নজর দিয়ে মায়ের উপর একটু সন্তুষ্ট হলো, কারণটা তার অজানা। রাইসা রুটি ছিঁড়ে সবে ডালে ভিজিয়ে মুখে দেওয়ার জন্য হা করতেই চোখ উপরের দিকে দিতেই মুখের হা মুখেই রইল। চোখ দুটো রসগোল্লার নেই প্রসারিত হলো। সামনে তেজকে দেখে ভয়ে কুকড়ে উঠলো মুহূর্তেই। ইদানিং তেজকে এই বাড়িতে দেখছে, কিন্তু কারণ বুঝতে পারছে না। আসলে এই বাড়ির কে হয় জানে না, শুধু মনে করেছে এই বাড়ির আত্মীয়। 3 দিন দেখলো, তারপর হুট করে রাতের কথা মনে পড়লো। জ্ঞান হারানোর পর আর কিছু মনে নেই। এই লোকটা তার সাথে কি করেছিল ভেবেই হুঁশ ফেরার পর 2 চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছে। সে হয়তো নিজের স্বামীর অধিকারটুকু ধরে রাখতে পারেনি। চোখ ভিজে উঠলো সামনে মানুষের দিকে তাকিয়ে, সাথে ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে আছে। এই কথাগুলো মার্জিয়াকে বলবে কি বলবে না ভেবেই দুনামুনা হয়েছিল, কিন্তু এবার সব বাধা অতিক্রম করেছে। খাবার শেষ করে মার্জিয়াকে এই খারাপ লোক সম্পর্কে বলে দিবে, তার চরিত্র যে খারাপ সেই কথা বলবে। তৎক্ষণাৎ মেহেরিমা নয়ন ছেলের উদ্দেশ্যে বলল, তেজ তোকে আরো কিছু দেই। রাইসার সঙ্গে সঙ্গে আশেপাশে তাকালো, কিন্তু এই কয়জন ব্যতীত নতুন কাউকে দেখতে পেল না। মনের ভেতর অজানা কৌতূহল বাসা বাঁধলো। তেজ নামের মানুষটা তো তার স্বামী। তার শাশুড়ি কাকে তেজ ডাকলো? কোথায় সে? তেজ নত মস্তিষ্কে গম্ভীর স্বরে বলল, না। সাথে সাথে রাইসার সামনের মানুষের দিকে নজর রাখলো। সে কি ভুল শুনলো, নাকি এটাই সঠিক? কিছু বুঝতে পারছে না। সামনের মানুষটার থেকে কি উত্তরটা আসলো। ছোট মস্তিষ্কে এত চাপ নিতে পারছে না, সবকিছু গুলিয়ে যাচ্ছে। তবে সবকিছু খোলাসা করতে মাহাতাব নয়নের প্রশ্ন যথেষ্ট ছিল। খেতে খেতে তেজকে বলল, তেজ আজকে অফিসে একটা মিটিং আছে, আশা করবো তোমাদের বন্ধুদের নিয়ে ঠিক সময় পৌঁছে যাবে। তেজের ভাবলেশীন উত্তর, টেনশন করার দরকার নেই, দায়িত্ব যখন আছে তখন ভুলে যাব না, নিজের কাজে মন দাও। এমন ঘাটতেরা উত্তরে মাহাতাব নয়ন অভ্যস্ত হলেও ছেলের বউয়ের সামনে প্রথম মান সম্মান খুইয়ে ফেললেন সেটা ভালো করেই বুঝতে পারলো। পানির মতো পরিষ্কার হলো রাইসার কাছে, সামনের মানুষটি তেজ, তার চেয়েও বড় কথা এই মানুষটাই তার স্বামী।
যার সাথে বারবার অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয় সেই তার স্বামী, এটা ভেবেও স্বস্তি হলো যে তাকে অন্য পরপুরুষ স্পর্শ করেনি। তেজ হঠাৎ করে সামনে তাকালো, সুজা রাইসার চোখের দৃষ্টিতে মিলল তার চোখ দুটি। সাথে সাথে হকচকিয়ে গেল রাইসা, কেমন নির্লজ্জের মতো তাকিয়ে দেখছিল। জোর বেশে আগমন হলো হেজকে, সাথে সাথে মেহরিমা নয়ন বলল, সামনে পানি আছে, পানি খেয়ে নাও। রাইসা কাপা কাপা হাতে সামনে থেকে একটা পানির গ্লাস হাতে নিয়ে মুখে তুলেছে, সবে 2 ঢুক পানি গলার উপরে গিয়েছে কি যায়নি। অমনি তেজ হুঙ্কার ছেড়ে বলল, এই মেয়ে, আমার গ্লাসে পানি খাচ্ছ কোন সাহসে? রাইসা হতবাক হয়ে গেল, সাথে লজ্জায় লাল হয়ে গেল, এমন অপমানে যেন মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। গ্লাসটা রাখতেই তেজ নিজের দিকে টেনে নিল। তেজের এমন কাণ্ড দেখে সবাই হা হয়ে আছে। মাহতাব নয়ন বলল, তেজ, এটা তোমার কেমন ব্যবহার? দেখেছো মেয়েটার হেসকি উঠেছে, সামান্য তোমার গ্লাসে পানি খেয়েছে, এর জন্য এভাবে বলবে? এত কিছুর মাঝে মার্জিয়া চমকে বলল, আরে বাহ, তোমার হেসকি ঠিক হয়ে গেছে। মার্জিয়ার কথায় সবাই সেই দিকে লক্ষ্য করলো। মেহেরিমা নয়ন কি ছেলেকে কিছু বলবে তার আগেই মার্জিয়ার কথা শুনে থেমে গেল। তেজের এইদিকে কোনো কান নেই, এমন ভাবে খাবার শেষ করে গ্লাসের ঠিক সেই জায়গায় মুখ লাগালো যেখানে রাইসার ভীতু কম্পিত ঠোঁটজোড়া স্পর্শ করেছিল। যেই ছেলে খাবার শেষ করে অথচ এক ঢুকে পানি পর্যন্ত খায় না, সেই ছেলে এক গ্লাস পানি ঢকঢক করে এক নিঃশ্বাসে সাবার করে উঠে গেল। এটা দেখে মেহেরিমা নয়নও চমকিত, যদিও বিষয়টা আর কেউ লক্ষ্য করেনি। তেজ যাওয়ার পরে রাইসা নিঃশ্বাস ছেড়ে শান্তিমতো খেতে পারলো। কিন্তু একটা কথা বুঝলো না রাইসা, সে মনে করেছিল তার স্বামী বয়স্ক হবে, কিন্তু এত একজন সুদর্শন যুবক যার দিকে তাকালে চোখ ফেরানো বহুত কষ্টের কাজ, খুব ফর্সা না হলেও উজ্জ্বল বর্ণের। এক নজরে যা দেখেছে তাতে রাইসার একটু হলেও মনে হলো না তার স্বামীর বয়স এত। খাবার শেষ করে সবাই সবার গন্তব্যে পৌঁছালো। আর এদিকে রাইসা কলেজে গিয়ে মনোযোগ দিয়ে ক্লাস করছে। তার তো প্রাইভেট পড়ার মতো কোনো পরিস্থিতি নেই, তাই তাকে ক্লাসে মনোযোগ দিতে হবে। ছোট থেকেই মনোযোগী ছিল রাইসা, এখন যদি ভালো মতো না পড়ে তাহলে ফেল করবে, আর ফেল করলে শাশুড়ির তো আশা সব শেষ হয়ে যাবে। কত ভালোবেসে ভর্তি করিয়েছে, মুখ ফুটে বলতে হয়নি, সেখানে তার মুখ রাখতে রাইসাকে ভালো করে পড়তে হবে। ভালোবাসার এই নতুন মায়ের মুখ সে ঠিক রাখবে, যে বিনা স্বার্থে মেয়ের জায়গা দিয়েছে। ক্লাসটা শেষ হতেই রিম ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করলো। তার মা ডিম পরোটা বানিয়ে দিয়েছে, রাইসাকে নিয়ে খেতে নিল। যদিও রাইসাকে তার শাশুড়ি টিফিন দিয়েছে, তবুও জোর করে নিজেরটা খাইয়ে রাইসার টিফিনও রিম খেয়েছে। দুজন মিলেমিশে খাবার শেষ করে নিয়েছে। বাকি ক্লাস করে ছুটি হলো। রাইসা আর রিম একসাথেই হাঁটছে। রাস্তার দুই পাশ দিয়ে লম্বা লম্বা গাছের সমারোহ, মানুষও হেঁটে চলেছে তাদের গন্তব্যের লক্ষ্যে। রাস্তার পাশে ঘাসের উপরে বসেছিল কয়েকজন ছেলে মেয়ে, বেশি না হলেও 5-6 জন। তাদের মধ্যে একজন কাছে ডাকলো। রিম ওদের দিকে তাকাতেই দেখলো সেই দিনের ওই ছেলে মেয়েগুলো র্যাগিং এর জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেরা। দুজনে এগিয়ে গেল। রাইসা রিমের পিছন পিছন হাঁটছে। সে এত মানুষের সাথে কখনো দেখা সাক্ষাৎ করেনি। সব সময় ঘরের এক কোণে অবহেলিত পড়ে থাকা ক্ষুদ্র পিঁপড়ে। তার সামনে হঠাৎ করে কেউটে বেরিয়ে আসলে ভয় তো পাবেই। একটা মেয়ে পাশের একটা ছেলেকে বলল, দেখ ডেকেছি, কি বলবি বল। পাশ থেকে একটা ছেলে উত্তর দিল, তোমাদের নাম কি? রিম যেহেতু শহরেই বড় হয়েছে সেহেতু কথার উত্তরও তেমন ঝাঁঝালো। রিম বলল, আপনাদের স্মৃতিশক্তি অনেক দুর্বল ভাইয়া। এভাবে যেখানে সেখানে বসে থেকে স্মৃতিশক্তি দুর্বলতার পরিচয় দিবেন না। তাও উপকার হতো যদি সাথে বাদাম নিয়ে বসতেন। রিমের এমন শক্ত আর মজার কথায় ছেলেটি বলল, তুমি কি বলছো? বাদাম নিয়ে বসতে যাব মানে? রিম বলল, আপনারা বইয়ে পড়েননি বাদাম খেলে স্মৃতিশক্তি বাড়ে? অবশ্য এভাবে রাস্তাঘাটে বসে থাকলে কিভাবে বই পড়বেন? বসে থাকা মেয়ে দুটো ফিক করে হেসে দিল রিমের কথায়। একজন তো পিঠে চাপড়া বসিয়ে দিল। পিঠে চাপড়া খেয়ে নির্ঝর মুখ শুকিয়ে গেল। তারপর বলল, ওই বাচ্চা মেয়েটা আমাকে বাদাম খেতে বলছে আর তোরা হাসছিস। তাও শুধু হাসিতে আটকে থাকলে মানা যায়, মারছিসও আমাকে। মিহি বলল, তো কি বলবে গাধার দল? এক নাম 2 দিন জিজ্ঞেস করলে কি তোমাকে চুম্মা দিবে? এখনো মারিনি, এটাই তোর কপাল। অন্তর মুখটা মলিন করে বলল, ইস, এভাবে বলিস না, আমাদের নির্ঝর বেচারা না হয় গুলিয়ে ফেলেছে, তাই বলে এভাবে বলবি? কি বলিস রাফিদ? রাফিদ এতক্ষণ ফোনে মুখ গুজেছিল। নিজের নাম শুনে ফোনের স্ক্রিন অফ করে পকেটে রেখে সামনে নজর দিল। সুন্দরী একটা মেয়ে রাগী সারের মতো ফুসফুস করছে। রাগ আর গরমের কারণে গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে। পিঠের মাঝ বরাবর চুলগুলো 2 পাশের বেনি করে ছেড়ে দেওয়া। দেখতে বাচ্চাদের মতো হলেও কথাবার্তা আচরণে একদমই ফার্স্ট ক্লাস। একটু হেলে যেতেই দেখলো তার পেছনে দাঁড়িয়ে আছে একটা কালো বোরকা পরিহিত মেয়ে, যার শুধু 2টি চোখ ব্যতীত অন্য কিছু দেখা যাচ্ছে না। হাত দুটো হিজাবের ভেতর খুঁটিয়ে যাচ্ছে নত মস্তিষ্কে। নির্ঝর আবারও বলল, নাম তো আর মুখস্থ করে রাখি না, তাই না? বা তোমাদের সাথে আমাদের প্রতিদিনও দেখা সাক্ষাৎ নেই, এতে মনে রাখার কি আছে? তাই জিজ্ঞেস করেছি। রিম বিরক্তিতে ফেটে পড়ল। রাইসা রিমের পেছনে হাতে কনুয়ের জায়গায় কাপড় টেনে ধরে আছে। সেখানে আরো কিছু কথা হবে তার পূর্বেই রাফিদ রিম আর রাইসাকে উদ্দেশ্য করে বলে উঠল, তোমরা যাও। উত্তর পেয়ে মুখ ভেঙচি দিয়ে সেখান থেকে হাঁটা ধরল দুজনেই। রাইসার ধরে রাখা হাত ছিল শক্ত করে।
এক নজর রাইসার দিকে তাকিয়ে হাসলো, হাতটা নিজের মাঝে নিয়ে হাঁটলো। তারপর বলল, তুমি এত ভয় পাও কেন? রাইসার কাছে কোনো উত্তর নেই, থাকবে কি করে, কারণটা সে নিজেও জানে না। ছোট থেকেই ভয়ের সাথে যার পরিচয়, সে কিভাবে বলবে তার এত ভয় কোথা থেকে আসে? তারপর বলল, কি ব্যাপার রাফিদ, তুই মেয়ে দুটোকে যেতে বললি কেন? আমি তো আসল কাজটাই করতে পারলাম না। নির্ঝরের কথা শুনে নিশিতা বলল, থাক, তোর আর আসল কাজ করতে হবে না, তুমি যা করো এটাই মেলা। হাসাহাসি শুরু হলো। এদিকে দুই বান্ধবী হাত ধরে হেঁটে যাচ্ছে, সেই দিকে নজর দিল রাফিদ, আনমনেই ভাবলো, তারপর চোখ ঘুরিয়ে নিল। আর এদিকে রাইসা নিজের রুমের বারান্দায় বসে আছে, হাতে মার্জিয়ার রুম থেকে নিয়ে আসা একটা উপন্যাসের বই। বরাবরের মতো হুমায়ুন আহমেদের গল্প তার ভালো লাগে, যদিও খুব একটা পড়ার সৌভাগ্য হয়নি কখনো। তাই কৌতূহল আর অদ্ভুত এক টানের বসে বইটা নিয়েছিল মার্জিয়ার রুম থেকে। বারান্দায় নরম বাতাস বইছে, পাখিদের কিচিরমিচির ধ্বনি মিলিয়ে যাচ্ছে নীরবের ভেতর। রাইসার বইয়ের প্রথম পাতা খুলে বসে আছে, কিন্তু শব্দগুলো ঠিক মন পর্যন্ত পৌঁছায় না। চোখ পড়ছে লাইনের পর লাইন, অথচ ভাবনাগুলো ছুটে যাচ্ছে অন্য কোথাও। হুমায়ুন আহমেদের চরিত্রের মতো তার নিজের জীবনেও কি কোথাও গিয়ে আটকে আছে? অজানা এক শূন্যতা বুকের ভেতর হালকা করে নাড়া দেয়। একসময় সে বই বন্ধ করে আকাশের দিকে তাকায়। এখানে আকাশের বিশালতার মাঝে তার উপস্থিতি টের পাওয়া যায়। রাইসা নিঃশ্বাস ফেলে, মনে হয় এই নীরবতার মাঝেই হয়তো তার জীবনের সবকিছুর উত্তর লুকিয়ে আছে, যেগুলো শব্দে নয় অনুভূতিতেই ধরা দেয়। আবার ধীর করে বইটা সে খুলে পড়তে শুরু করলো। এবার মনটা একটু বেশি মনোযোগী, একটু বেশি প্রস্তুত। কিছু সময় পেরিয়ে যেতে হঠাৎ করে বুকের ভেতরটা কেমন জানি কেঁপে উঠল রাইসার। বইয়ের লাইনে চোখ থাকলেও মনটা আচমকা অন্যদিকে সরে গেল, কারণ এক অস্বস্তি, যেন অদৃশ্য কোনো দৃষ্টি তাকে ভেদ করে দেখছে। রাইসা পড়া থামিয়ে ধীরে ধীরে বইটা থেকে চোখ নামালো। এই অনুভূতিটা নতুন না, তবুও আজ একটু বেশি তীক্ষ্ণ। মনে হলো নিজ থেকে কেউ তাকে দেখছে। রাইসা প্রথমে নিজেকেই বোঝাতে চেষ্টা করলো, এমন কিছুই না, দিনের আলো আর খোলা বারান্দা ভাবনার ভুল। তবুও কেন যেন বুকের ভেতর ধকধক শব্দটা স্পষ্ট হয়ে উঠছে। সে আস্তে করে বারান্দার রেলিং এর দিকে এগিয়ে গেল, নিচে তাকালো। সবকিছু স্বাভাবিক, বাড়ির সামনে বাগান, পাশের আম গাছ, দূরেই রাস্তা, কোথাও কোনো অচেনা মুখ নেই। তবুও সেই অস্বস্তিটা কাটলো না, বরং মনে হলো কেউ হয়তো লুকিয়ে আছে চোখে না পড়ার মতো জায়গায়, ছায়ার ভেতর, দেয়ালের আড়ালে, কিংবা গাছের পাতার ফাঁকে। রাইসা নিজের অজান্তেই হাত দুটো শক্ত করে রেলিং চেপে ধরলো। তারপর বলল, আমি কি অকারণে ভয় পাচ্ছি? নিজেকে প্রশ্ন করলো সে। ঠিক তখন নিচের দিক থেকে হালকা একটু শব্দ কানে এলো, খুব ক্ষীণ, যেন কেউ হাঁটছে বা হঠাৎ করে থেমে গেছে। রাইসার বুকের ভেতর শিরশির করে উঠলো। সে আবারও তাকালো, আর একটু বেশি মনোযোগ দিয়ে চোখ দুটো সরু করে চারপাশ খুঁটিয়ে দেখার চেষ্টা করলো। কিছুই নেই, কিন্তু অনুভূতিটা আছে। মনে হলো কেউ তাকে দেখছে খুব মনোযোগ দিয়ে, খুব স্থিরভাবে। অদ্ভুত এক নীরবতার উপস্থিতি। রাইসার ঘাড়ের পেছনে কাটা দিয়ে উঠলো। সে অজান্তেই এক পা পিছিয়ে গেল। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়েন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।